অধ্যায় ৩ বচনের বিরোধিতা ব্র্যাকেটে অপোজিশন অ প্রপোজিশন পৃষ্ঠা ৪৩ বিষয় সংক্ষেপ সমজাতীয় বচন যদি একটি বচনের উদ্দেশ্য ও বিধেয় আরেকটি বচনের যথাক্রমে উদ্দেশ্য এবং বিধেয়ের সঙ্গে এক হয় তবে বচন দুটিকে সমজাতীয় বচন বলে। বচনের বিরোধিতা দুটি সমজাতীয় বচনের মধ্যে গুণ পরিমাণ অথবা উভয়ের বৈপরীত্যই বচনের বিরোধিতা। বিপরীত বিরোধিতা দুটি সামান্য বা সার্বিক বচনের মধ্যে শুধুমাত্র গুণের বৈপরীত্য বা পার্থক্যকে বলা হয় বিপরীত বিরোধিতা। অধীন বিপরীত বিরোধিতা দুটি বিশেষ বচনের মধ্যে শুধুমাত্র গুণের পার্থক্যকেই বলা হয় অধীন বিপরীত বিরোধিতা। অসম বিরোধিতা দুটি বচনের মধ্যে শুধুমাত্র পরিমাণের পার্থক্যকেই বলা হয় অসম বিরোধিতা। বিরুদ্ধ বিরোধিতা দুটি বচনের মধ্যে গুণ ও পরিমাণ উভয়ের পার্থক্যকেই বলা হয় বিরুদ্ধ বিরোধিতা। বিরোধ চতুষ্কোণ বচনের বিরোধিতার নির্দেশমূলক বর্গক্ষেত্রকেই বলা হয় বিরোধ চতুষ্কোণ। বিরোধানুমান বিরোধ প্লাস অনুমান ইজ ইকুয়াল টু বিরোধানুমান, অর্থাৎ বচনের বিরোধিতার উপর নির্ভর করে যে অনুমান গঠন করা হয় তাকেই বলা হয় বিরোধানুমান। বিপরীত বিরোধানুমান বিপরীত বিরোধিতার উপর নির্ভর করে যে অনুমান গঠিত হয় তাকেই বলে বিপরীত বিরোধ অনুমান। অধীন বিপরীত বিরোধানুমান অধীন বিপরীত বিরোধিতার উপর নির্ভর করে গড়ে ওঠা অনুমানকেই বলা হয় অধীন বিপরীত বিরোধ অনুমান। অসম বিরোধানুমান অসম বিরোধিতার উপর নির্ভর করে গড়ে ওঠা অনুমানই হল অসম বিরোধানুমান। বিরুদ্ধ বিরোধানুমান বিরুদ্ধ বিরোধিতার উপর নির্ভর করে গড়ে ওঠা অনুমানই হল বিরুদ্ধ বিরোধানুমান। অমাধ্যম অনুমান যে অনুমানে একটিমাত্র যুক্তিবাক্য থেকে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় তাকেই বলা হয় অমাধ্যম অনুমান। এখানে মাধ্যম বা সাহায্যকারী কোনো যুক্তিবাক্য থাকে না। মাধ্যম অনুমান যে অনুমানে একাধিক যুক্তিবাক্য থেকে কোনো সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় তাকে বলা হয় মাধ্যম অনুমান। সংশয়াত্মক যাকে সত্য ব্র্যাকেটে টি বা মিথ্যা ব্র্যাকেটে এফ কোনোভাবেই নির্ণয় করা যায় না তাকেই বলা হয় সংশয়াত্মক বা ডাউটফুল। অনুসিদ্ধান্ত কোনো একটি সিদ্ধান্ত থেকে যদি অন্য কোনো একটি সিদ্ধান্ত নিঃসৃত হয় তবে তাকে বলে অনুসিদ্ধান্ত। কোরোলারি দীর্ঘ উত্তরভিত্তিক প্রশ্নাবলী মার্কস ৬। প্রশ্ন ১ বচনের বিরোধিতা বলতে কি বোঝো? উদাহরণ সহ আলোচনা করো। মার্কস ২+৬। উত্তর বিরোধিতা অর্থে নিরপেক্ষ বচনের বিরোধিতা। তর্কবিদ্যায় বিরোধিতার অর্থ হল বচনের বিরোধিতা। ভাষায় ব্যক্ত অবধারণ জাজমেন্টকেই বলা হয় বাক্য বা সেন্টেন্স। এই বাক্যের তর্কবিদ্যাসম্মত রূপকেই বলা হয় বচন।
তর্কবিদ্যায় বিভিন্ন ধরনের বচনের পরিচয় পাওয়া যায়। এই বিভিন্ন ধরনের বচনগুলির অন্যতম হল নিরপেক্ষ বচন, ক্যাটেগরিক্যাল প্রপোজিশন। তর্কবিদ্যায় আমরা বচনের বিরোধিতা বলতে যা বুঝি তা হলো নিরপেক্ষ বচনের বিরোধিতা। আমরা এও জানি যে নিরপেক্ষ বচন হলো চারটি, এ, ই, আই এবং ও প্রভৃতি। এই সমস্ত বচনগুলির মধ্যে একই জাতীয় দুটি বচনের সম্পর্কই হলো বিরোধিতার সম্পর্ক। দুটি বচন একই জাতীয় রূপে গণ্য হয় তখনই যখন বচন দুটির উদ্দেশ্য এবং বিধেয় এক হয়। বিরোধিতার সম্পর্ক সমজাতীয় বচনের মধ্যে, ভিন্ন জাতীয় বচনের মধ্যে নয়। সমজাতীয় বচন বলতে আমরা সেই দুটি নিরপেক্ষ বচনকেই বুঝে থাকি যাদের উদ্দেশ্য বিধেয় এক, আর এ ধরনের বচনের মধ্যেই বিরোধিতার সম্পর্ক দেখা যায়। যেমন, এক, সকল মানুষ হয় মরণশীল, ব্র্যাকেটে এক, এ। দুই, কোনো মানুষ নয় মরণশীল, ব্র্যাকেটে ই। এরূপ দুটি বচনের মধ্যেই বিরোধিতার সম্পর্ক দেখা যেতে পারে, কিন্তু বিজাতীয় দুটি বচনের মধ্যে কখনোই বিরোধিতার সম্পর্ক দেখা যায় না। যেমন, এক, সকল নাগরিক হয় ভোটদাতা, ব্র্যাকেটে এ। দুই, সকল গুন্ডা হয় চমকদাতা, ব্র্যাকেটে এ। এরূপ দুটি বচনের মধ্যে কোনো তার্কিক সম্পর্ক নেই বলেই এদের মধ্যে কোনো রকম বিরোধিতার সম্পর্কও নেই। পৃষ্ঠা 44। বচনের বিরোধিতার সঙ্গে সংজ্ঞা ও উদাহরণ। তর্কবিদ্যায় বচনের বিরোধিতার সংজ্ঞাটিকে এভাবেই উল্লেখ করা যায় যে দুটি নিরপেক্ষ বচনের উদ্দেশ্য এবং বিধেয় একই হওয়া সত্ত্বেও যদি তাদের মধ্যে শুধুমাত্র গুণ অথবা পরিমাণ অথবা গুণ ও পরিমাণ উভয় দিক থেকেই পার্থক্য দেখা যায়, তাহলে তাদের মধ্যে যে পারস্পরিক যৌক্তিক সম্পর্ক দেখা যায় সেই সম্পর্ককেই বলা হয় বচনের বিরোধিতা। উদাহরণ: এক, সকল কবি হন দার্শনিক, ব্র্যাকেটে এ। কোনো কবি নন দার্শনিক, ব্র্যাকেটে ই। ব্যাখ্যা: এই দুটি বচনের উদ্দেশ্য বিধেয় একই হওয়া সত্ত্বেও এদের মধ্যে শুধুমাত্র গুণের পার্থক্য আছে, কারণ এই দুটি বচনের মধ্যে প্রথমটি সংযোজক হলো হয় এবং দ্বিতীয়টি সংযোজক হলো নয়। দ্বিতীয় উদাহরণ: সকল কবি হন দার্শনিক, এ। কোনো কোনো কবি নন দার্শনিক, ব্র্যাকেটে আই। ব্যাখ্যা: এই দুটি বচনের উদ্দেশ্য বিধেয় একই, কিন্তু এদের মধ্যে পরিমাণের পার্থক্য রয়েছে, কারণ প্রথম বচনটিতে সকল শব্দটির মাধ্যমে সামান্য বা সার্বিক পরিমাণের উল্লেখ করা হয়েছে, আর দ্বিতীয় বচনটিতে কোনো কোনো শব্দটির মাধ্যমে আংশিক বা বিশেষ পরিমাণের বিষয়টিকে নির্দেশ করা হয়েছে। উদাহরণ 3, সকল কবি হন দার্শনিক, ব্র্যাকেটে এ। কোনো কোনো কবি নন দার্শনিক, ব্র্যাকেটে ও। ব্যাখ্যা: এই দুটি বচনের ক্ষেত্রে দেখা যায় যে উভয় বচনের উদ্দেশ্য বিধেয় এক, কিন্তু এদের মধ্যে গুণ এবং পরিমাণ এই উভয় দিকের মধ্যেই পার্থক্য দেখা যায়, কারণ প্রথম বচনটি যেখানে সামান্য সমর্থক রূপে গণ্য, সেখানে দ্বিতীয় বচনটি বিশেষ নঞ্চর্থক রূপে গণ্য। সুতরাং দেখা যায় যে এই তিন ধরনের উদাহরণের ক্ষেত্রেই বিরোধিতার সম্পর্ক আছে। প্রশ্ন 2, বচনের বিরোধিতা কয় প্রকার ও কি কি? বিপরীত বিরোধিতা ও অধীন বিপরীত বিরোধিতা উদাহরণ সহ উল্লেখ করো। বিরোধিতার শ্রেণী বিভাগ। আচ্ছা, আগে এই দ্বিতীয় প্রশ্নটির মার্কস হলো 2 + 2 + 2। উত্তর:
বিরোধিতার শ্রেণীবিভাগ। তর্কবিদ্যায় নিরপেক্ষ বচন হিসেবে মোট 4টি বচনকে স্বীকার করে নেওয়া হয়েছে। এই 4টি নিরপেক্ষ বচন হল এ, ই, আই এবং ও প্রভৃতি। এই 4 প্রকার নিরপেক্ষ বচনের মধ্যে মোট 4 প্রকার বিরোধিতার সম্পর্ক ব্র্যাকেটের রিলেশন অফ অপোজিশন অফ প্রপোজিশন দেখা যায়। এগুলি হল যথাক্রমে 1. বিপরীত বিরোধিতা কন্ট্রারি অপোজিশন, 2. অধীন বিপরীত বিরোধিতা সাব কন্ট্রারি অপোজিশন, 3. অসম বিরোধিতা সাব অল্টার্ন অপোজিশন এবং 4. বিরুদ্ধ বিরোধিতা কন্ট্রাডিক্টরি অপোজিশন। এই 4 ধরনের বিরোধিতার বিষয়গুলিকে সংক্ষেপে আলোচনা করা হলো। 1. বিপরীত বিরোধিতা কন্ট্রারি অপোজিশন। দুটি সামান্য বা সার্বিক বচনের একই উদ্দেশ্য বিধেয় থাকা সত্ত্বেও যদি তাদের মধ্যে শুধুমাত্র গুণের পার্থক্য দেখা যায়, তাহলে তাদের মধ্যে যে পারস্পরিক সম্পর্ক লক্ষ্য করা হয় সেই সম্পর্ক বা সম্বন্ধকেই বলা হয় বিপরীত বিরোধিতা। এই ধরনের বিরোধিতা দেখা যায় সামান্য সদর্থক তথা এ বচন এবং সামান্য নঞ্চর্থক তথা ই বচন দুটির মধ্যে। বিপরীত বিরোধিতার ক্ষেত্রেও তাই, এ এবং ই বচন দুটির মধ্যেই সীমাবদ্ধ। উদাহরণ 1. সকল ছাত্র হয় পরিশ্রমী ব্র্যাকেটে এ অ্যারো দিয়ে লেখা প্রথম বচন। কোনো ছাত্র নয় পরিশ্রমী ব্র্যাকেটে ই অ্যারো দিয়ে লেখা দ্বিতীয় বচন। উদাহরণ 2. সকল এস হয় পি ব্র্যাকেটে এ অ্যারো দিয়ে প্রথম বচন, কোনো এস নয় পি ব্র্যাকেটে ই দ্বিতীয় বচন। ব্যাখ্যা: এই দুটি উদাহরণের ক্ষেত্রেই দেখা যায় যে বচন দুটি সামান্য বা আর্থিক রূপে গণ্য। তাদের উদ্দেশ্য এবং বিধেয় একই, কিন্তু তাদের মধ্যে শুধুমাত্র গুণের পার্থক্য দেখা যায়। কারণ উদাহরণ দুটির প্রথম বচন দুটি হলো সদর্থক বা হ্যাঁবাচক, কিন্তু শেষের দুটি বচনই হলো নঞ্চর্থক বা নাবাচক। সুতরাং উভয়ের মধ্যে বিপরীত বিরোধিতার সম্পর্ক আছে। 2. অধীন বিপরীত বিরোধিতা ব্র্যাকেটে সাব কন্ট্রারি অপোজিশন। দুটি বিশেষ বচনের একই উদ্দেশ্য বিধেয় থাকা সত্ত্বেও তাদের মধ্যে যদি শুধুমাত্র গুণের পার্থক্য দেখা যায়, তাহলে ওই দুটি বচনের পারস্পরিক সম্পর্ককে বলা হয় অধীন বিপরীত বিরোধিতা। এই ধরনের বিরোধিতা দেখা যায় বিশেষ সদর্থক তথা আই বচন এবং বিশেষ নঞ্চর্থক তথা ও বচন দুটির মধ্যে। অধীন বিপরীত বিরোধিতার ক্ষেত্রটি তাই আই এবং ও বচনের মধ্যেই সীমাবদ্ধ। উদাহরণ: 1. কোনো ছাত্র হয় উচ্চাভিলাষী ব্র্যাকেটে আই অ্যারো দিয়ে প্রথম বচন। কোনো ছাত্র নয় উচ্চাভিলাষী ব্র্যাকেটে ও অ্যারো দিয়ে দ্বিতীয় বচন। উদাহরণ 2. কোনো এস হয় পি ব্র্যাকেটে আই প্রথম বচন, কোনো এস নয় পি ব্র্যাকেটে ও দ্বিতীয় বচন। ব্যাখ্যা: এই দুটি উদাহরণের ক্ষেত্রেই দেখা যায় যে বচন দুটির উদ্দেশ্য ও বিধেয় এক হলেও তাদের মধ্যে গুণের পার্থক্য রয়েছে। আবার বচন দুটির বিশেষ বচনরূপে গণ্য, সে কারণেই এদের সম্পর্ককে বলা হয় অধীন বিপরীত বিরোধিতা। প্রশ্ন 3. বচনের বিরোধিতার সাবেকি বর্গক্ষেত্রটি কী? এ সম্পর্কে অ্যারিস্টটলের অভিমত কী?
মার্কস হলো 3+3। উত্তর, দুটি বচনের একই উদ্দেশ্য ও বিধেয় থাকা সত্ত্বেও বচন দুটির মধ্যে হয় গুণ অথবা পরিমাণ, নয়তো গুণ ও পরিমাণ এই উভয় দিক থেকেই যদি পার্থক্য দেখা দেয় তাহলে বচন দুটির পারস্পরিক সম্পর্ককেই বলা হয় বচনের বিরোধিতা। পৃষ্ঠা 45। এই বিরোধিতা হলো 4 প্রকার। 1 বিপরীত বিরোধিতা, 2 অধীন বিপরীত বিরোধিতা, 3 অসম বিরোধিতা এবং 4 বিরুদ্ধ বিরোধিতা। এই 4 প্রকার বিরোধিতাকে সাবেকি তর্কবিদ্যার একটি বর্গক্ষেত্রের মাধ্যমে উপস্থাপিত করা হয়েছে। একেই বলা হয় বচনের বিরোধিতার সাবেকি বর্গক্ষেত্র। ব্র্যাকেটে কমন স্কোয়ার অফ অপোজিশন অফ প্রপোজিশন, ব্র্যাকেট ক্লোজ। এরূপ বর্গক্ষেত্রটি নিচে উপস্থাপিত করা হলো। বচনের বিরোধিতার এই সাবেকি বর্গক্ষেত্রটিকে সাধারণ চতুষ্কোণ রূপেও উল্লেখ করা হয়। এরূপ চতুষ্কোণটির মাধ্যমে দেখা যায় যে বিরোধিতার 4টি প্রকার এখানে অত্যন্ত সহজ ও স্পষ্টভাবে প্রতীয়মান। এখানে যে ছবিটি দিয়েছে, ছবিটার একদম ওপরে বাঁ দিকে এ, ডান দিকে ই, নিচে ই এর নিচে ও এবং এ এর নিচে আই। এটি বর্গক্ষেত্র। এ আর ই এর মাঝখানে লেখা বিপরীত বিরোধিতা, ই এবং ওর মাঝখানে লেখা অসম বিরোধিতা, আই এবং ও এর মাঝখানে লেখা অধীন বিপরীত বিরোধিতা, আই এবং এ কিংবা এ এবং আই এর মধ্যে লেখা অসম বিরোধিতা। আর এ থেকে ও একটি কর্ণ যোগ করা হয়েছে, আবার আই আর ই কে যোগ করা হয়েছে। আই এ আর ও এর মধ্যে ওখানে লেখা বিরুদ্ধ বিরোধিতা, আই এবং ই এর লাইনেও লেখা বিরুদ্ধ বিরোধিতা। এটি বচনের বিরোধিতার সাবেকি বর্গক্ষেত্র। প্রকার এখানে অত্যন্ত সহজ ও স্পষ্টভাবে প্রতীয়মান। 1 বর্গক্ষেত্রটির ওপরে আছে বিপরীত বিরোধিতা, যা এ এবং ই বচন দুটির পারস্পরিক সম্পর্ককে নির্দেশ করে। 2 বর্গক্ষেত্রটির নিচে আছে অধীন বিপরীত বিরোধিতা, যা আই এবং ও বচন দুটির পারস্পরিক সম্পর্ককে সূচিত করে। 3 বর্গক্ষেত্রটির বাঁ এবং ডান দিক দুটিতে রয়েছে অসম বিরোধিতা, যা এ এবং আই বচন দুটির মধ্যে এবং ই এবং ও বচন দুটির মধ্যেকার সম্পর্ককে নির্দেশ করে। 4 বর্গক্ষেত্রটির কোণাকুণিতে রয়েছে বিরুদ্ধ বিরোধিতার সম্পর্ক, যা এ এবং ও অথবা ই এবং আই বচনদ্বয়ের পারস্পরিক সম্পর্ককে উল্লেখ করে। বচনের বিরোধিতা সম্পর্কে অ্যারিস্টটলের অভিমত। তর্কবিদ অ্যারিস্টটল বচনের বিরোধিতা চতুষ্প্রকারকে স্বীকার করেন না। তার মতে অসম বিরোধিতা এবং অধীন বিপরীত বিরোধিতা দুটি আদৌ বিরোধিতায় সম্পর্কযুক্ত নয়। তিনি তাই এই 2 ধরনের বিরোধিতাকে বিরোধিতার মর্যাদা দিতে রাজি নন। তার মতে যে দুটি বচনের মধ্যে বিরোধিতা আছে বলে দাবি করা হয়, সেই দুটি বচন কখনোই একই সঙ্গে সত্য বা মিথ্যা হতে পারে না। কিন্তু বিরোধিতার এরূপ গুরুত্বপূর্ণ শর্তটি অসম বিরোধিতার ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে না, কারণ অসম বিরোধিতার সম্বন্ধে সম্পর্কিত দুটি বচন একই সঙ্গে যেমন সত্যও হতে পারে, তেমনি তা আবার একই সঙ্গে মিথ্যাও হতে পারে। উদাহরণ 1 সকল মানুষ হয় মরণশীল, ব্র্যাকেটে এ অ্যারো দিয়ে লেখা সত্য টি। কোনো কোনো মানুষ হয় মরণশীল, ব্র্যাকেটে আই অ্যারো দিয়ে লেখা সত্য।
উদাহরণ 2, কোনো মানুষ নয় অমর ব্র্যাকেটে ই অ্যারো দিয়ে সত্য, কোনো মানুষ নয় অমর ব্র্যাকেটে ও অ্যারো দিয়ে সত্য। অর্থাৎ এই দুটি উদাহরণের ক্ষেত্রেই দেখা যায় যে বচন দুটি একসঙ্গে সত্য হতে পারে। বিপরীতভাবে আবার এ এবং আই অথবা ই এবং ও বচন দুটি একসঙ্গে মিথ্যাও হতে পারে। সুতরাং অসম বিরোধিতাকে অ্যারিস্টটল বিরোধিতার মর্যাদা দেননি। অনুরূপভাবে তিনি অধীন বিপরীত বিরোধিতাকেও বিরোধিতার মর্যাদা দিতে চাননি, কারণ তার মতে অধীন বিপরীত বিরোধিতার সম্পর্কে সম্পর্কযুক্ত বচন দুটি তথা আই এবং ও বচন একই সঙ্গে সত্য হতে পারে। সে কারণেই বিরোধিতার বিষয়টি এখানেও প্রযোজ্য নয়, কারণ বিরোধিতার অর্থই হলো দুটি বচন কখনোই একসঙ্গে সত্য হতে পারে না। উদাহরণ, কোনো কবি হয় দার্শনিক ব্র্যাকেটে আই সত্য, কোনো কবি নয় দার্শনিক ব্র্যাকেটে ও সত্য। অর্থাৎ এখানে বচন দুটি একসঙ্গে সত্য হওয়ায় অ্যারিস্টটল অধীন বিপরীত বিরোধিতাকেও বিরোধিতার মর্যাদা দেননি। অ্যারিস্টটলের মতে বিরোধিতা দুই প্রকারের। অ্যারিস্টটল দাবি করেন যে বচনের বিরোধিতা হলো দুই প্রকারের, এক বিরুদ্ধ বিরোধিতা, দুই বিপরীত বিরোধিতা। তিনি চার প্রকার বিরোধিতাকে স্বীকার করেন না বলে চার প্রকার বিরোধিতার নির্দেশায়ক বিরোধিতার সাধারণ বর্গক্ষেত্রকেও মেনে নেয়নি। তিনি তাই দু প্রকারের বিরোধিতার নির্দেশায়ক রূপে সাধারণ চতুষ্কোণকে বাতিল করে নিজস্ব একটি চতুষ্কোণ বা বর্গক্ষেত্রকে উপস্থাপিত করেছেন। এরূপ চতুষ্কোণটি বচনের বিরোধিতার অ্যারিস্টটলীয় চতুষ্কোণ নামে পরিচিত। চতুষ্কোণটি হলো নিম্নরূপ। এখানে একটি চতুষ্কোণ আঁকা হয়েছে, যেখানে ওপরে বাঁ দিকে এ, ডান দিকে ই, এর নিচে ও এবং এর নিচে আই। এ ই এর মধ্যে লেখা বিরুদ্ধ বিরোধিতা, আই এবং ও এর মাঝখানেও লেখা বিরুদ্ধ বিরোধিতা, আর এ আর ও কে যেটা কর্ণ যুক্ত করা হয়েছে, যেখানে লেখা আছে বিপরীত বিরোধিতা। প্রশ্ন 4, অসম বিরোধিতাকে কি প্রকৃত অর্থে বিরোধিতা বলা যায়? উত্তর, প্রচলিত তর্কবিদ্যায় অসম বিরোধিতা স্বীকৃতি। তর্কবিদ্যায় অসম বিরোধিতাকে পৃথক অর্থে বিরোধিতা বলা যায় কি না এ সম্পর্কে তর্কবিদদের মধ্যে মতভেদ আছে। প্রচলিত তর্কবিদ্যায় অসম বিরোধিতাকে যথার্থ অর্থেই বিরোধিতা বলা হয়েছে, কারণ প্রচলিত তর্কবিদ্যায় দুটি বচনের মধ্যে যে কোনো ধরনের পার্থক্যকেই বিরোধিতা বলে স্বীকার করে দেওয়া হয়েছে। অর্থাৎ দুটি বচনের মধ্যে যদি শুধুমাত্র গুণের পার্থক্য থাকে অথবা শুধুমাত্র পরিমাণের পার্থক্য থাকে, অথবা গুণ ও পরিমাণ উভয়েরই পার্থক্য থাকে, তাহলে ওই বচন দুটির পারস্পরিক সম্পর্ককে বলা হয় বিরোধিতা। সেই অর্থে অসম বিরোধিতাও এক ধরনের বিরোধিতা, কারণ এখানে দুটি বচনের মধ্যে শুধুমাত্র পরিমাণের পার্থক্যকে স্বীকার করা হয়েছে। যেমন উদাহরণ, সকল মানুষ হয় মরণশীল ব্র্যাকেটে এ প্রথম বচন, এরপর কোনো মানুষ হয় মরণশীল ব্র্যাকেটে আই দ্বিতীয় বচন। ব্যাখ্যা, এই দুটি বচনের ক্ষেত্রে উদ্দেশ্য বিদেহ এবং গুণ এক হওয়া সত্ত্বেও এদের মধ্যে শুধুমাত্র পরিমাণের পার্থক্য রয়েছে। প্রচলিত তর্কবিদ্যায় তাই অসম বিরোধিতাকে বিরোধিতা রূপেই স্বীকার করে নেওয়া হয়েছে। অ্যারিস্টটলের অস্বীকৃতি। প্রথম ব্যাখ্যা, তর্কবিদ অ্যারিস্টটল এই অসম বিরোধিতাকে বিরোধিতার মর্যাদা দিতে রাজি নন। তার মতে অসম বিরোধিতা কোনো প্রকৃত বিরোধিতাই নয়, কারণ
তিনি দাবি করেন যে দুটি বচনের মধ্যে যদি বিরোধিতার সম্পর্ক থাকে তাহলে ওই বচন দুটি কখনোই একসঙ্গে সত্য বা মিথ্যা হতে পারে না। কিন্তু অসম বিরোধিতার ক্ষেত্রে যে দুটি বচনের মধ্যে পরিমাণের পার্থক্য দেখা যায় সেই দুটি বচন হলো এ এবং আই বচন অথবা ই এবং ও বচন। এ দুটি বচন জোড়া বিশ্লেষণ করলে দেখা যায় যে এ এবং আই বচন একসঙ্গেই সত্য হতে পারে অথবা ই এবং ও বচন একসঙ্গে সত্য হতে পারে। সে কারণেই অসম বিরোধিতার বিষয়টিকে বিরোধিতা রূপে গণ্য করা উচিত নয়। দ্বিতীয় ব্যাখ্যা। দ্বিতীয় একটি ব্যাখ্যা অনুসারে বলা যায় যে বচনের বিরোধিতার ভাবটি স্পষ্টভাবে ফুটে ওঠে বচন দুটির গুণগত পার্থক্যের মাধ্যমে, কিন্তু অসম বিরোধিতা যে দুটি বচনের মধ্যে দেখা যায় তাদের মধ্যে কোনো গুণগত ভেদ বা পার্থক্য নেই। সে কারণে অসম বিরোধিতাকে প্রকৃত বিরোধিতা রূপে গণ্য করা যায় না। তৃতীয় ব্যাখ্যা। তৃতীয় একটি ব্যাখ্যা অনুসারে দাবি করা যায় যে অসম বিরোধিতা দেখা যায় একই উদ্দেশ্য বিদেহ ও গুণবিশিষ্ট একটি সামান্য ও একটি বিশেষ বচনের মধ্যে, আর এই সামান্য বচনটি সত্যতা থেকে বিশেষ বচনটির সত্যতা অনিবার্যভাবে নিঃসৃত হয়। সেক্ষেত্রে তাই আর কোনো নতুনত্ব থাকে না। যেমন সকল মানুষ হয় মরণশীল ব্র্যাকেটে এ, এই সামান্য সদর্থক বচনটির সত্যতা থাকে কোনো কোনো মানুষ হয় মরণশীল আই, এরূপ বিশেষ সদর্থক বচনটির সত্যতা অনিবার্যভাবে নিঃসৃত। আবার কোনো কোনো মানুষ হয় সর্বজ্ঞ ব্র্যাকেটে ই, এরূপ সামান্য নঞ্চর্থক বচনটির সত্যতা থেকে কোনো কোনো মানুষ নয় সর্বজ্ঞ ব্র্যাকেটে ও, এরূপ বিশেষ নঞ্চর্থক বচনটির সত্যতা অনিবার্যভাবে নিঃসৃত হয়। সে কারণেই দাবি করা সঙ্গত যে একই গুণবিশিষ্ট সামান্য ও বিশেষ বচনের অসম সম্পর্কের মধ্যে কোনো কোনো বিরোধিতার সম্পর্ক নেই। সুতরাং অসম বিরোধিতাকে প্রকৃত বিরোধিতা রূপে গণ্য না করাই শ্রেয়। আমাদের সিদ্ধান্ত। ওপরের আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা এরূপ সিদ্ধান্তে উপনীত হতে পারি যে তর্কবিদ অ্যারিস্টটল লৌকিক দৃষ্টিভঙ্গির দিক থেকে অসম বিরোধিতাকে ব্যাখ্যা করে তাকে বিরোধিতা রূপে গণ্য করেননি, কিন্তু তর্কবিদ্যাসম্মত বিরোধিতার সংজ্ঞা অনুসারে দাবি করা যায় যে দুটি বচনের মধ্যে একই উদ্দেশ্য বিধেয় থাকা সত্ত্বেও তাদের মধ্যে গুণ অথবা পরিমাণ অথবা গুণ ও পরিমাণ উভয়ের মধ্যেই পার্থক্য থাকলে তাদের সম্পর্ককে বিরোধিতার সম্পর্ক বলা যায়। সুতরাং অসম বিরোধিতাকেও বিরোধিতা রূপে গণ্য করা সঙ্গত।